আমাকে বলা হলো আনসারুল্লাহ বাংলা টিমের আধ্যাত্মিক নেতা, কখনো গুরু, কখনো প্রধান, কখনো আবার আরো কি যেন। আসল কথা হচ্ছে মিথ্যা কথা বললে একবার স্থির থাকা যায় না। আমি আজকের এই সমাবেশের মাধ্যমে বাংলাদেশের সকল মিডিয়াকে জানিয়ে দিতে চাই, জসিমউদ্দিন রহমানী গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশে আনসারুল্লাহ বাংলা টিম নামে কোনো দল আছে বলে তার জানা ছিল না। আপনারা জানেন, একজন লোক যদি লেখক হয় আর সে কোনো দল করে, তাহলে অবশ্যই কোনো না কোনো সূত্র ধরে সে ওই দলের দিকে আহ্বান করবে। একজন লোক যদি ইমাম ও খতিব হয়, কোনো না কোনো সূত্র ধরে সে তার বক্তব্যে সেই দলের প্রতি আহ্বান জানাবে, সমর্থন জানাবে। একজন লোক যদি মাদ্রাসার টিচার হয়, তাহলে সে কোনো না কোনো সূত্র ধরে তার ছাত্রদেরকে ওই দলের প্রতি আহ্বান জানাবে। আমি এই সব প্ল্যাটফর্মে কাজ করেছি। আমি ধানমন্ডির এক মসজিদে ইমাম ও খতিব ছিলাম, জামিয়া রহমানিয়ার ছাত্র এবং মুহাদ্দিস ছিলাম। আমি অনেকগুলো বই লিখেছি। সাংবাদিক ভাইদেরকে বলি, তোমরাও তো তদন্ত করো জসিমউদ্দিন রহমানীর বইগুলো, জসিমউদ্দিন রহমানীর বক্তব্যগুলো, জসিমউদ্দিন রহমানের ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি ছাত্রদেরকে সব তালাশ করে একটা প্রমাণ খুঁজে বের করো যেখানে জসিমউদ্দিন রহমানী আনসারুল্লাহ বাংলা টিমের দলে কাউকে আহ্বান করেছে, অথবা এই দলের প্রতি সমর্থন করেছে, অথবা এই দলের কোনো নাম উল্লেখ করেছে। সরকার যখন কোনো প্রমাণ উপস্থাপন করতে পারে নাই, ব্লগার রাজীব হায়দা হত্যার মামলায় আমাকে প্রধান আসামি দেখানো হয়েছিল, প্রচার করা হয়েছিল। কিন্তু আপনারা দেখেছেন, বিশ্ববাসী দেখেছে, সাংবাদিকরাও দেখেছেন, সেই মামলায় 2 জনকে ফাঁসি দেওয়া হয়েছিল, 1 জনকে যাবজ্জীবন, 10 জনকে, 3 জনকে, 4 জনকে 10 বছর সাজা। আমাকে দেওয়া হয়েছিল 5 বছরের সাজা। কয় বছরের? এটা পাগলেও জানে। ওই মামলার সঙ্গে যদি আমাকে প্রমাণ করতে পারত, তাহলে 5 বছরের সাজা নয়, গলায় রশি ধরিয়ে ঝুলিয়ে তারা হত্যা করত। এরপরও কি প্রমাণের প্রয়োজন আছে? ওই মামলার রায়ের কপিতে লেখা আছে, বিচারক স্পষ্ট লিখে দিয়েছেন, আসামি জসিমউদ্দিন রহমানীকে আনসারুল্লাহ বাংলা টিমের গুরু, সদস্য, আধ্যাত্মিক নেতা যাই বলা হোক না কেন, রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সুতরাং এরপরেও যদি কোনো সাংবাদিক, কোনো পত্রিকা, কোনো মিডিয়া আমাকে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান বলে প্রচার করতে চায়, আমি স্পষ্ট বলতে চাই, তারা সেই পলাতক খুনি স্বৈরাচারী হাসিনার দোসর বলে প্রমাণিত হবে। বাংলার তৌহিদি জনতা তাদেরকে বাংলাদেশ থেকে হাসিনার মতো বিচারিত করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। যদি বাংলাদেশে থাকতে চাও, বাংলাদেশে যদি থাকতে চাও, বাংলার জমিনে যদি বসবাস করতে চাও, আজকের থেকে এদেশের তাওহীদি জনতাকে জঙ্গিবাদ বলা বন্ধ করো। আর জঙ্গিবাদের নাটক সাজাবে না। ওদের সর্বশেষ চক্রান্ত ছিল হাসিনা পালানোর পরে হিন্দুদের বাড়িতে আগুন লাগাবে, মন্দিরে আগুন লাগাবে, হিন্দুদেরকে গণহত্যা চালাবে, ওরাই চালাবে। এরপরে নাম দিবে দেশের তৌহিদি জনতার বিরুদ্ধে। এদেশের তৌহিদি জনতা ওদের সেই পাতা ফাঁদে পাড়া না দিয়ে যখন ওরা মন্দিরে হামলা করতে লাগলো, আগুন লাগাতে লাগলো, এদেশের মাদ্রাসার ছাত্র, স্কুল কলেজের ছাত্র মিলেমিশে তারা মন্দিরে আগুন দেওয়ার পরিবর্তে মন্দিরকে রাত জেগে পাহারাদারি করেছে।
ওদের চক্রান্ত মাকড়সার জালের ন্যায় ছিন্ন ভিন্ন হয়ে গেছে, এখনো থেমে নাই। এখন আবার চক্রান্ত হচ্ছে। প্রথম চক্রান্ত হবে স্কুল কলেজের জেনারেল ছাত্রদের মধ্যে আর মাদ্রাসা ছাত্রদের মধ্যে বিভেদ তৈরি করে দেওয়া। কারণ ফেরাউনদের চরিত্র এটাই ছিল। ফেরাউন কি করেছিল? ওয়াজআলা আহলাহা শিয়া। ফেরাউন তার দেশের জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল। এখনো ভারতের হাসিনার লুকিয়ে থাকা এই দেশের পাঁচটা গোলামেরা, শুধু পাঁচটা গোলাম বলতে আমি গোয়েন্দাদেরকে বলছি না, পুলিশ আওয়ামী লীগকে বলছি না, এদেশের ওলামায়ে কেরামদের মধ্যেও একদল আলেমে সু লুকিয়ে আছে যারা হাসিনার পাঁচটা গোলামি করতে। তাদেরকে চিহ্নিত করতে হবে। তারা আমার বিরুদ্ধে চক্রান্ত করে না, চক্রান্ত করে দেশের তাওহীদি জনতাকে বিভক্ত করার জন্য। সুতরাং আমি স্কুল কলেজের ছাত্রদেরকে বলছি, তোমরা আমাদের ভাই, তোমরা আমাদের সাথে একাত্র, আমরা তোমাদের সঙ্গে একাত্র, কাঁধে কাঁধ মিলিয়ে দেশের জনতা ওই স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছ, সর্বশক্তি দিয়ে তোমরা মোকাবেলা করেছ। তোমরা রাজপথে গুলির সামনে, বুলেটের সামনে বুক পেতে দিয়েছ। সাবাস তোমাদেরকে, ধন্যবাদ তোমাদেরকে। তোমরা আবার সেই হোসাইন আহমদ মাদানির ইতিহাসকে জাগ্রত করেছ। হোসাইন আহমদ মাদানি রহমাতুল্লাহি আলাইহি ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করছিলেন। ইংরেজরা কারফিউ জারি করে দিল, ঘোষণা করা হলো ওই মঞ্চে যদি কেউ বক্তব্য দেখতে উঠে তাকে দেখা মাত্র গুলি করা হবে। মাওলানা মাদানি রহমাতুল্লাহি আলাইহি সেই মঞ্চে উঠে প্রথমেই বললেন, আমি শুনেছি এই সাদা কুকুরের দল ঘোষণা করেছে যে ব্যক্তি ইংরেজদের বিরুদ্ধে বক্তব্য দিবে তাকে গুলি করা হবে। আমি মাদানি হাজির হয়েছি, করো গুলি। এই বলে তিনি তার শেরওয়ানির বুতাম খুলে দিয়েছিলেন। ইতিহাস সাক্ষী, গুলি করা দূরের কথা, তিনি যখন করো গুলি বলে ধিক্কার দিলেন, সঙ্গে সঙ্গে ওই পুলিশদের হাত থেকে রাইফেলগুলো ঝরঝর করে পড়ে গিয়েছিল। দীর্ঘ 2 ঘন্টা পর্যন্ত বক্তব্য দিয়েছিলেন। বক্তব্যের শুরু ছিল এরকম, সাগামিরো গুরবাজিরো মোশেরা দেওয়া কুনাদ ইচনি আরকানে দৌলত মুলকে রাভি রাকুনাদ। সাগ আমির, সাগ মানে কুকুর, আমির মানে বাদশাহ, কুকুর বাদশাহ। গোরবা ওজিরো, গোরবা হলো বিড়াল, বিড়াল হচ্ছে মন্ত্রী। মোশেরা দেওয়া, মোশ মানে হচ্ছে ইঁদুর। তিনি বললেন প্রধানমন্ত্রী হচ্ছে কুকুর, মন্ত্রী হচ্ছে বিড়াল, এমপিরা হচ্ছে ইঁদুর। এই রকম লোকদের যারা যেই সংসদ চলে, সেই সংসদ জাতির কল্যাণ বয়ে আনা, সেই সংসদ জাতির ধ্বংস বয়ে এনে। বাংলাদেশে তাই হয়েছে। দুর্নীতি, চাঁদাবাজির এমন এক পর্যায়ে চলে গেছে, 18 লক্ষ কোটি টাকা বাংলাদেশকে ঋণ রেখে শেষ পর্যন্ত খাবার তৈরি করে খেতে না পেরে, খাবার টাবার ফেলে দিয়ে, বুফে ফেলে দিয়ে, না খেয়ে সে পালাতে বাধ্য হয়েছে তার স্বামীর বাড়িতে। আমার মনে পড়ে কোরআনের আয়াত, যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ফিরাউন আয়ে, হামান আয়ে, জালিম জাবের সুলতান আয়ে,
कितने कितने शैतान आए, सबको हुई रसवाई हासिल, जाअल हक़ व ज़हक़ल इन्नल बातिल कान ज़हूक़ा। हसीना आए, नौफिल आए, कौआ कादिर नानुक आए, मुरद आए, आनिस आए, कामल जैसा शैतान आए, सबको हुई रसवाई हासिल, सबको हुई रसवाई हासिल, जाल हक़ व ज़हक़ल बातिल इन्नल बातिल कान ज़हूक़ा। ভাইরা আমার, ওরা কল্পনাও করে না এত তাড়াতাড়ি পালাতে হবে। মনে পড়ে সূরা হাশরের আয়াত, আল্লাহ তাআলা বলছেন মা যানানতুম আইয়াখরুজু, তোমরা কল্পনাও করতে পারো না তারা এরকম পালিয়ে যাবে। ওয়াযান্নু আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ, তারাও মনে করেছিল তাদের দুর্গ তাদেরকে রক্ষা করবে। তাদের দুর্গ পুলিশ, তাদের দুর্গ ভারতের তাদের দুর্গ ছাত্রলীগ যুবলীগ, তারা মনে করেছিল তাদের দুর্গ তাদেরকে রক্ষা করবে। আল্লাহ বলছেন ফাতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু, আল্লাহ তাআলা এমন ভাবে তাদেরকে আক্রমণ করলেন তারা কল্পনাও করতে পারে নাই। এদেশের তৌহিদি জনতা, ছাত্র জনতা, স্কুল কলেজ মাদ্রাসা, এমনকি সালাফি হানাফি, এমনকি ইংলিশ মিডিয়ামের মহিলারা পর্যন্ত, ডিওএসএস এর মহিলারা পর্যন্ত ওদের পতনের জন্য মিছিল নিয়ে রাস্তায় বেরিয়ে এসেছিল। আমি তোমাদেরকে বলতে চাই, এই ঐক্য যদি ধরে রাখতে না পারো তাহলে সেদিন বেশি দূরে না যেদিন আবার সেই জালিম শাসকরা এদেশে ক্ষমতায় আসার জন্য সর্বাত্মক চেষ্টা করবে। এদেশের সেনাবাহিনীকে বলতে চাই, আপনারা সময় মতো সঠিক পদক্ষেপ নিয়েছিলেন। পুলিশের মতো হাসিনার পেটুয়া বাহিনীতে পরিণত না হয়ে এদেশের জনগণের পাশে দাঁড়িয়েছিলেন। সেজন্য এদেশের জনতা আপনাদেরকে সাবাস জানায়, ধন্যবাদ জানায়। আপনাদের মধ্যেও অনেক দেশপ্রেমিক, ইসলাম প্রেমিক রয়েছে। মনে করবেন না জসিমউদ্দিন রহমানী হাসিনার সেই কথিত জঙ্গিবাদের নেতা, না না, জসিমউদ্দিন রহমানীর অনুসারী তোমাদের সেনাবাহিনীর মধ্যে হাজার হাজার রয়েছে, স্কুলে রয়েছে, কলেজে রয়েছে, ইউনিভার্সিটিতে রয়েছে। জেনে রাখো, ব্লগারদেরকে হত্যা করার পিছনে মাদ্রাসা ছাত্র অল্প কয়েকজন, যত বেশি কাজ করেছে সব ইউনিভার্সিটি ছেলেরা করেছে। সুতরাং যদি আবারও ইসলামের বিরুদ্ধে কেউ অবস্থান নেয়, সে সাংবাদিক হোক না কেন, পুলিশ হোক না কেন, সেনাবাহিনী হোক না কেন, আমি স্পষ্ট বলতে চাই এদেশের তাওহীদি জনতা গর্জে উঠেছে। এই গর্জন তোমাদের রক্ত দিয়ে এদেশের মাটিকে রঞ্জিত করবে ইনশাআল্লাহ। এদেশের বুকে যুবকরা রক্ত দিতে শিখেছে। যখন যুবকরা, যে জাতির যুবকেরা রক্ত দিতে শিখে, সেই জাতিকে কেউ দবিয়ে রাখতে পারে না। আপনারা জানেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন মূর্তিগুলো ভেঙেছিলেন, নমরুদকে খবর দেওয়া হয়েছিল। নমরুদ এসে সর্বপ্রথম জিজ্ঞেস করলো, কোন যুবক আছে যে যুবক মূর্তিগুলোর সমালোচনা করে? কেন যুবকের প্রশ্ন ছিল? নমরুদ বুঝতে পেরেছিল এই রাজকীয় মূর্তিখানার মূর্তিগুলো ভেঙে চুরমার করা হলো, কোনো ঝড় তুফান হয় নাই, কোনো ভূমিকম্প হয় নাই, মারামারি যুদ্ধ লাগে নাই, তাহলে এই মূর্তিগুলো কিভাবে ভাঙলো? নিশ্চয়ই এটা মূর্তি ভাঙা পর্যন্ত শেষ নয়, এটা হচ্ছে এই মূর্তির সমাজকে ভেঙে দিয়ে
তাওহীদি সমাজ গড়ার জন্য এক মহা পরিকল্পনার শুভ সূচনা মাত্র। আর এইরকম সুন্দর পরিকল্পনা যুবকদের মাথায় আসতে পারে, কোনো বুড়োর মাথায় নয়।